অরুণিকাই আজ তাদের বাইরে পাঠিয়েছে। বাংলাদেশে আসার পর থেকে শতাব্দী ঘরে বন্দি। বেশি হলে তার ছাদেই যাওয়া হয়, কিন্তু একবারও সে ঘর থেকে বের হয়নি। তাই অরুণিকা তাহমিদকে বলল শতাব্দীকে নিয়ে বাইরে যেতে। আর তাহমিদ আগে থেকে জানতো শতাব্দীর নদী, সমুদ্র এসব জায়গা ঘুরতে খুব বেশি ভালো লাগে। এই মুহূর্তে সমুদ্র দেখানো তো আর সম্ভব না, তাই কাছে একটা শাখা নদী ছিল, সেখানে এসে শতাব্দীকে নিয়ে গেল। তাহমিদ ফুল গাঁথা শেষ করে শতাব্দীর মাথায় সে ফুলের মালাটি লাগিয়ে দিল। শতাব্দী তরীর পাঠাতনের সাথে লাগানো কাঠবোর্ডটিতে হেলান দিয়ে বসে আছে। তার এই মুহূর্তে একটা গান গাইতে ইচ্ছা করছে, কিন্তু তার কণ্ঠে কোনো প্রাণ নেই। তাই সে মনে মনে গাইল, তাহমিদ শতাব্দীর আঙুলের ফাঁকে ফুল ধরে বলল, তুমি একদম বকুল ফুলের মতো। বকুল ফুলের অনেক সুগন্ধ। তুমিও যেখানে যাও পুরো জায়গাটা মোহময় করে তোলো। আর সেই মোহময়তা বকুলের মতোই দীর্ঘস্থায়ী। শতাব্দী কিঞ্চিত হাসল। তাহমিদ মুগ্ধ হয়ে সেই হাসির দিকে তাকিয়ে রইল। শতাব্দী খুব কম হাসে, আর যখন হাসে তখন তাহমিদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। যখন শতাব্দী খিলখিল করে হাসত, তখন পুরো পরিবেশ কেমন জীবন্ত হয়ে উঠত। আর এখন মৃত পরিবেশটাকে শতাব্দীর এই কিঞ্চিত হাসিটাই যেন প্রাণ দিয়েছে। এদিকে অরুণিকা একটা রেস্টুরেন্টের সামনে মুখোমুখি বসে আছে। সামনে ইমানের অর্ডার করা খাবারগুলো এসেছে। সে একটার পর একটা অরুণিকার দিকে এগিয়ে দিচ্ছে। অরুণিকা সবগুলো সামনের দিকে ঠেলে দিয়ে বলল, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। ইমান বিরক্তির সুরে বলল, বারবার একটা কথা বলছো ওরু, আগে তুমি সত্যটা স্বীকার করো প্লিজ। অরুণিকা মলিন মুখে বলল, হ্যাঁ, এটা সত্যি। আমার আপনাকে ভালো লাগতো। আমি আহনাবকে বলেছি এই কথা আপনাকে জানানোর জন্য, কিন্তু সে জানায়নি। উল্টো বলেছে আপনার অন্য কোথাও সম্পর্ক আছে। আমিও তোমাকে ভালোবাসি অরুণিকা। দেখুন ইমান, আমার আহনাফের সাথে আক্ত হয়ে গেছে। আর আমি আপনাকে গল্প করার জন্য এখানে আসতে বলিনি। আমি জানতে চাইছি আপনি কার কাছে শুনেছেন এসব কথা। একটাবার আমাকে বলুন, আমার এটা জানা খুব দরকার। ইমান কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আরবান তালুকদার বলেছে। কেন? উনি কেন এই কথা আপনাকে বলল? আর কিভাবে বলল? শুক্রবার মসজিদে দেখা হয়েছিল, তখনই বলল আরাম জোর করে তোমার আর আরাফে বিয়ে দিতে চাইছে। এও বলেছে তোমাদের বংশের জন্মসূত্রে এটাই চলছে, অন্যের ভালোবাসা নষ্ট করে তোমাদের বংশের কাজ। অরুণিকা কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। ইমানও অরুণিকাকে উঠতে দেখে তার হাত ধরে বলল, আমি সত্যি তোমাকে ভালোবাসি ওরু। আপনি আমাকে অরু ডাকবেন না। অরু ডাকার অধিকার শুধু আহনাফ আর আরফের আছে। বাকিরাও আমাকে অরুরিকেই ডাকে। তুমি হঠাৎ এমন শক্ত হয়ে গেলে কেন? আগে তো অনেক নরম ছিলে। আমি কি আপনার সামনে কখনো নরম হয়েছিলাম? হওনি, কিন্তু আমি জানি তুমি এমন নও। যে আপনাকে এসব জানিয়েছে সে ভুল জানিয়েছে। হয়তো আহনাফকে আমি বিয়ে করতে চাইনি, কারণ আমার আপনাকে ভালো লাগতো। কিন্তু এখন আমার আক্ত হয়ে গেছে। আর আহনাফ আমার কাছে আপনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। যখন আমার কেউ ছিল না, তখন সে আমার হাত ধরেছে। আর এখন আমার তার হাত ধরার সময় এসেছে। আর এবার আমি আহনাফকে প্রোটেক্ট করব। অরুণিকা বাসায় এসে সোজা আহনাফের রুমে চলে এলো। আহনাফ অরুণিকাকে দেখেই বিরক্ত মুখে বের হতে যাবে, তখনই অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, আহনাফ, একটা জরুরি কথা বলার আছে। আহনাফ অরুণিকাকে পাশ কাটিয়ে সরে পড়ল। অরুণিকা ভালোভাবেই তাকিয়ে দেখলো আহনাফের মুখটা লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। অরুণিকা আহনাফের হাত ধরতেই আহনাফ এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে বলল, Get out from here. অরুণিকা অবাক হয়ে বলল, আহনাফ, এভাবে রেগে যাচ্ছ কেন? আমি কি করলাম? আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, মানলাম আমাকে ভালোবাসো না, তবু এমন কাজটা অন্তত না করলেও পারতে ওরু। অরুণিকা অবাক হয়ে বলল, কি করেছি আমি? ইমনের সাথে দেখা করেছো, কি বলেছো ওকে? তুমি ওকে ভালোবাসো, তাই না? আহনাফ তালি বাজাতে বাজাতে বলল, গুড গুড, ভেরি গুড। তোমার মতো প্রেমিকা তো সবার পছন্দের, যে বিয়ে করা বড়ের যে পুরোনো ভালো লাগার মানুষকে বেশি গুরুত্ব দেবে। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, কে বলেছে এসব কথা তোমাকে? ইমন নিজে বলেছে। আর তুমি বিশ্বাস করেছো? ওর কথা আমি এমনি বিশ্বাস করিনি, আমাকে ছবি দেখিয়েছে। আমার ফোনে তোমাদের দেখার সব প্রমাণ আছে।
আমি অমন কথা বলিনি, বলেছি ভালো লাগতো, কিন্তু এখন আহনাফ হুট করে অরুণিকার মুখ চেপে ধরে ধরম করে দরজাটা বন্ধ করে দিল। অরুণিকা ভয়ে কেঁপে উঠল। সে আহনাফের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আহনাফের চোখ দুটি চিকচিক করছে। সে অরুণিকার চুলগুলো হাতের মুঠোয় নিয়ে অরুণিকাকে নিজের কাছে টেনে আনলো আর বলল, আমি অনেক সহ্য করেছি ওরা, কিন্তু আর না। আমি মানুষ, আমি কোনো যন্ত্র না। আমার তুমিও ছোট বাচ্চা না যে কিছু বুঝতে পারছো না। ইমানকে আমার ভালো লাগে না। আরেকবার যাতে ওকে তোমার আশেপাশে না দেখি, এটা আমার ওয়ার্নিং। ইমানের সাথে যদি তোমার কথাবার্তা হয় আর এটা যদি আমার চোখে পড়ে তাহলে অনেক খারাপ হবে। ইমানকে জানিয়ে দিও আমার মানুষকে আমি রাখতে জানি। আহনাফ অরুণিকাকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল। অরুণিকা আহনাফের এমন ব্যবহারে পুরোপুরি হতবাক। সে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। এদিকে আহনাফ রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ইমন তাকে কিছু বলতে যাবে, সে না শুনেই বাইরে চলে গেল। বাইকে উঠেই চাবি ঘোরালো। সেই এলাকা থেকে বাইক নিয়ে বের হওয়ার সময় রহমতুল্লাহ একটা কালো গাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়িতে হেলান দিয়ে কাউকে ফোন দিয়ে বলল, বস, কাজ হয়ে গেছে মনে হচ্ছে। ওপাশ থেকে কেউ একজন হেসে বলল, আহনাফ আর অরুণিকার ছোট্ট কাবাব সংসার, তার মাঝখানে ইমান সেই কাবাবের হাড্ডি, আর সেই ভাজা কাবাব আমাদের খাদ্য। চমৎকার কাজ করেছো। আরবান সাহেব তো ইমানকে সব জানিয়ে আমাদের কাজ আরো সহজ করে দিয়েছেন। এখন আহনাফ অরুণিকার আলাদা হওয়া মানেই আমাদের কাজ শেষ। আর একটা কাজ বাকি আছে, মুরাদপুরে সেই বোম ব্লাস্ট। আর সেদিনই শেষ হয়ে যাবে আমাদের শত্রু, আর শেষ হবে এতদিনের অপেক্ষা। আরে ফেসে যাবে আমাদের মহামান্য মৈত্রী গ্রুপের জুনিয়র্সরা, আর একা হয়ে যাবে আমাদের ছোট্ট মামুনি অরুণিকা। হ্যাঁ বস, এর জন্যই তো ওদের কলকাতায় পাঠিয়েছি। ওরা সেখানে অস্ত্র প্রশিক্ষণও নিয়েছে, আর এর প্রমাণও আছে। পুরো ক্ষমতা যখন আমাদের হাতে চলে আসবে, তখন ওদের দেশদ্রোহী প্রমাণ করতে আমাদের 1 মিনিটও লাগবে না। আর এরপর আমার বহু বছরের প্রতিশোধ পূর্ণ হবে, আমি স্বস্তি পাবো। এদিকে ঘুটঘুটে অন্ধকারে ছাদে বসে আছে ইমন আর মাউসিয়াত। আকাশে তারা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বাসায় অস্বস্তি লাগছে, তাই মাউসিয়াত ছাদে এসে দাঁড়িয়েছে আর তাকে সঙ্গ দিচ্ছে ইমন। মাউসিয়াত চিন্তিত কণ্ঠে ইমনকে জিজ্ঞেস করলো, তোমরা সারাদিন লাইব্রেরিতে কি করো? সে অতীতের রহস্যের উদ্ঘাটন চালাই। এতদিনে কি এর কোনো সমাধান হয়নি? হয়েছে, অনেক কাছাকাছি আছি। কি করেছে এসব? প্রথমে তাহমিদের মামা মুর্শিদ জুবাইকে সন্দেহ হয়েছিল। তারপর তিনি আমাদের সব সত্য জানালেন। বললেন সেদিন আমাদের বাঁচানোর জন্য তিনি রহমতুল্লাহকে পাঠিয়েছিলেন। তারপর রহমতুল্লাহ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে বাস্কার গ্রুপের এমডি রিয়াজুর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, আর তিনি আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। তারপরও আমরা তাকে সন্দেহ করেছি, কারণ জুবাইর আঙ্কেল মৃত্যুর আগে বলেছিলেন শত্রু আমাদের আশেপাশেই ছিল, কিন্তু এখন তিনিও আমাদের সাহায্য করছেন। এরপর অরুণিকার মামা শাহবাজ খানকে সন্দেহ করার কারণ, তিনি মির্জা গ্রুপের এক কেসে তাদের সাহায্য করেছিলেন, আর মির্জারা আমাদের একমাত্র শত্রু। আর মিডিয়াতেও এই গুজব রটেছিল। পরে আদিল ভাইয়ার মৃত্যুর পর বুঝলাম মির্জা গ্রুপের এর সাথে সংযুক্ত থাকার কোনো সম্ভাবনাই নেই। যদিও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, তবুও মনে হচ্ছে এরা কেউ জড়িতই নয়। তাহলে কে জড়িত? রহমতুল্লাহ বলতে পারবে, তবে আমরা আরবান তালুকদারকে সন্দেহ করছি। মাউসিয়াত আরবান তালুকদারের নাম শুনে চমকে উঠল। সে ব্যস্ত কণ্ঠে বলল, ইমন, আমি এটাই বলতে চাইছিলাম, আমার ওনাকে সন্দেহ হয়। অরুণিকাও আমাকে বলল শতাব্দী আরবার মামাকে দেখে কিছু একটা বলতে চাইছে। আমি ওনাকে দেখেছি, উনি আজকাল আহনাফ আর অরুণিকার রুমের আশেপাশে খুবই ঘুরঘুর করছে। ইমন চুপ করে রইল। মাউসিয়াত বলল, ওনাকে বের করে দাও বাসা থেকে। ইমন ফিসফিস করে বলল, শত্রুকে কাছে রাখতে হয়, আর ওনার সাথে আরও একজন জড়িত আছে, আর সে হচ্ছে মাস্টার মাইন্ড। তাকে ধরতে পারলে সব প্রবলেম সলভ। এই জন্যই আরবান তালুকদারকে বাসায় রেখেছি। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। হঠাৎ ইমন মাউসিয়াতের চুলে নাক ডুবিয়ে দিল। মাউসিয়াত সাথে সাথেই কেঁপে উঠল। ইমন মাউসিয়াতকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাদের এত বছরের যাত্রায় আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। কেউ কি জানতো চটে মেজাজের মাউসিয়াত আমার জন্য শান্ত হয়ে যাবে? মাউসিয়াত ইমনের দিকে ফিরে তার গালে হাত রেখে বলল, আমি এমনিতেই শান্ত হইনি, শান্তিকে আমাকে শান্ত করিয়ে গেছে, বুঝেছো?
মেয়েটার মৃত্যুটা আমি এখনো মানতে পারিনি ইমন। রোজ মনে হয় ওর ভালোবাসার মানুষকে আমি আগলে রাখছি। তোমাকে আমি ভালোবাসি ইমন, কিন্তু তুমি আমার ভালোবাসার মানুষ কম, দায়িত্ব বেশি হয়ে গেছো। আমি সায়ন্তিকাকে বলেছি তোমার পাশে থাকবো। ও আমাদের জন্য হয়তো অনেক কষ্ট পেয়েছে, ওর কাছে ভালোভাবে ক্ষমাও চাইতে পারিনি, আর সেই অপরাধ বোধ নিয়ে এখনো বেঁচে আছি আমি। আর তাই আমাকে এত ভালোবাসো? হয়তো ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি, কারণ তোমাকে ভালোবাসা আমার দায়িত্ব হয়ে গেছে, তাই এই ভালোবাসা থেকে মুক্ত হওয়া সম্ভব না। ইমন মাওশিয়াতের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, আমার ভালোবাসা থেকে তুমি মুক্ত হতেও পারবে না। আচ্ছা ইমন, তোমার তো ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, তুমি কি আর খেলবে না? ইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে অন্যের জন্য নিজের ইচ্ছেগুলো ত্যাগ করতে হয়। পরক্ষণে সে হেসে বলল, কিন্তু আমাদের ছেলেকে আমি ফুটবলার বানাবো। মাওশিয়াত মুখ বাঁকিয়ে বলল, আমার ছেলে ডাক্তার হবে। আচ্ছা, তাহলে 2টা ছেলে লাগবে তোমার? সমস্যা নেই, আমি তো আছি। মাওশিয়াত ইমনকে হালকা ধাক্কা দিয়ে বলল, চলো নিচে, বেশি কথা বলো তুমি। ইমন মাওশিয়াতের কাঁধে হাত রেখে বলল, মাও যা বলে তাই হবে। এক সপ্তাহের মধ্যেই গুপ্তচরের সহায়তায় রুকনকে ধরতে সক্ষম হলো রিয়াজুর রহমান। তিনি রুকনকে একটা অন্ধকার কক্ষে বেঁধে রেখেছেন, আর এই খবর ফোন করে আহনাফকে প্রথম জানালেন। আহনাফ খবর পেয়ে দেরি না করে রিয়াজুর রহমানের দেওয়া ঠিকানায় চলে এলো, আর রুকনকে দেখে নিজের রাগ ধরে রাখতে না পেরে তাকে বেধড়ক মারধর করলো। রুকন মার খেতে খেতে ক্লান্ত প্রায়, সে চেঁচিয়ে বলল, আমি সব আব্বার কথাই করছি। আহনাফ তার কপালে পিস্তল ঠেকিয়ে বলল, তোর আব্বা তোকে কেন এই কাজ করতে বলেছিল, আগে সেটা বল। রুকন কাঁপা কণ্ঠে বলল, আব্বার সাথে মির্জা গ্রুপের বনিবনা হইতো না। আব্বার সাথে মির্জা সাহেবের সমস্যা ছিল। আব্বা জানতো মৈত্র গ্রুপের কিছু হইলে মির্জা গ্রুপ ফাইসা যাবে, তাই তাদের মাইরা ফেলার জন্য আমাকে এখানে কাজ নিতে বলেছিল। আমি সবার তথ্য নিয়ে আব্বারে দিতাম। আহনাফ চেঁচিয়ে বলল, শুধু এটাই তো কোনো কারণ হয় না। আব্বার শুধু এতটুকুই লাভ ছিল ভাইজান, এর বেশি না। আর এরা তো আব্বারে কোটি টাকা লোভ দেখাইছিল, কিন্তু 1000 টাকাও দেয় নাই। আপনারা বেঁচে যাওয়াই তো সব সমস্যা বাঁধল। কে টাকা দিয়েছিল রহমতুল্লাহকে? আব্বা চিনে লোকটারে, আমি চিনি না, কিন্তু একটা কথা জানাইতে পারি, আব্বা দুজনের আন্ডারে কাজ করত। একজন খালি চৌধুরী পরিবারে মারতে চাইছে, অন্যজন সবাই রে। আহনাফ কিছুটা অবাক হলো, বলল, কখনো দেখেছিস? দেখছি, আব্বার বসের পোলারেই দেখছি, তৈমুর নাম তার। রিয়াজুর রহমান চমকে উঠে বললেন, তৈমুর তো শাহবাজ খানের ছেলে, আর ও এই কাজ কখনোই করবে না। আমার কাছে তৈমুরের ছবি আছে। রিয়াজুর রহমান ছবি বের করে রুকনকে দেখাতেই সে বলল, না, এইটা না। আহনাফ বলল, তাহলে সে শাহবাজ খানের পরিচয় এখন করেছে, আর সেই পরিচয় চলছে। লোকটাকে পাবো কিভাবে? আহনাফ কিছুক্ষণ ভেবে বলল, এই খুনের ছেলেকে চেনে, তাহলে আমরা আমাদের পরিচিত সবার ছবি ওকে দেখাই। অন্তত এটা তো নিশ্চিত খুনি আমাদের পরিচিতদের মধ্যে আছে। রিয়াজুর রহমান মাথা নেড়ে সম্মতি দিলেন। তখনই বাইরে থেকে গোলাবর্ষণের শব্দ ভেসে এলো। আহনাফ পিস্তল তাক করার আগেই কেউ তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করলো। রিয়াজুর রহমান মুহূর্তেই নিজের শক্তি দিয়ে লোকটাকে আঘাত করতে গেলে লোকটা আহনাফের হাতের পিস্তলটি কেড়ে নিয়ে রিয়াজুর রহমানের ওপর চালিয়ে দিল। মুহূর্তেই পেছন থেকে ঠাঁ ঠাঁ শব্দ ভেসে উঠল। পুরো স্থানটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়াটে হয়ে গেল, আর মিনিটের মধ্যে পুরো জায়গা জুড়ে নীরবতা ছেয়ে গেল। কেবিনের বাইরে আরাফ, তুরজয়, তাহমিদ দাঁড়িয়ে আছে। ডাক্তার বের হতেই আরাফ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এখন কি অবস্থা? চিন্তার কোনো কারণ নেই, গুলি হাতে লেগেছিল, আমরা বের করে নিয়েছি, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। এদিকে নিয়াজ হোসেন কাপা শরীরে নিয়ে এগিয়ে আসতে আরাফের সামনে এসে হোঁচট খেলেন। আরাফ আর তাহমিদ দুজনই তাকে ধরে বেঞ্চে বসালো। নিয়াজ হোসেন চিন্তিত কণ্ঠে বললেন, রিয়াজের কি অবস্থা? তাহমিদ আশ্বস্ত করে বলল, এই মাত্র ডাক্তার বেরিয়ে বলল তিনি এখন আশঙ্কামুক্ত। নিয়াজ হোসেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিছুক্ষণ পর আরেকজন ডাক্তার আরাফের কাছে এসে বলল,
আরাব, আহনাফের ক্ষতের জায়গা ড্রেসিং করিয়ে দিয়েছি। ক্ষত শুকাতে সময় লাগবে, যদিও ক্ষত অতটা গভীর ছিল না, নয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কিছুক্ষণ পর অরুণিকা হাসপাতালে এসে পৌঁছালো। আরাফকে দেখে সে দৌড়ে এসে বলল, ইমন মৌ ভাবিকে ফোন করে বলল আহনাফকে ওই হাসপাতালে এনেছে। কেন এনেছে এখানে? কি হয়েছে ওর? আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, পিঠে ছুরির আঘাত লেগেছিল, এখনো ঠিক আছে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে দেখতে যাওনি? দেখে এসেছি, ও ভালোই আছে। ওর একা থাকতে ইচ্ছে করছিল, আমাকে চলে যেতে বললো, তাই বেরিয়ে এলাম। আমি ভিতরে যাই, ওকে দেখে আসি। যাও। অরুণিকা ভেতরে ঢুকে আহনাফকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। আহনাফ অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণিকা আহনাফের পাশে বসে বলল, তুমি কাউকে না বলে ওই লোকটাকে ধরতে গেলে কেন? এখন তোমার যদি কিছু হয়ে যেত? আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, কিছু তো আর হয়নি, বেঁচে আছে। অরুণিকা আহনাফের হাত ধরে বলল, আমি খুব ভয় পেয়েছিলাম জানো। অরুণিকার চোখে অশ্রু দেখে আহনাফ বলল, কাঁদছো কেন? কাঁদবো না কেন? অদ্ভুত তো, তোমার কিছু হয়ে গেলে। অরুণিকা ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলল, কাঁদছো কেন? এটা আবার কেমন অদ্ভুত প্রশ্ন? আহনাফ বলল, যাও, এসব ফুপো ফুপি বন্ধ করো, আমি বেঁচে আছি। অরুণিকা মলিন মুখে কিছুক্ষণ আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ মুখ ঘুরিয়ে নিতেই অরুণিকা অভিমানী মুখে চিমটি কেটে বলল, তুমি সব সময় আমার সাথে ট্যারামি করো, তুমি একদম ভালো না। আমি তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি ভাব দেখাচ্ছ। আহনাফ ভ্রুকুঁচকে অরুণিকার দিকে তাকিয়ে বলল, পটর পটর বন্ধ করো তো, ভালো লাগছে না। অরুণিকা আর কিছু না বলে উঠে চলে গেল। আর আহনাফ আনমনে হাসল। অরুণিকা যে অভিমান করেছে তা আহনাফ ভালোই বুঝতে পেরেছে। তবুও সে অরুণিকার অভিমান ভাঙাবে না, কারণ সে চায় অরুণিকা তাকে গুরুত্ব দিক। তার কথা না বলা, অভিমান করে থাকাটা বুঝে যাতে আহনাফকে তার প্রাপ্য স্থানটা দিতে শিখুক। অরুণিকা বের হওয়ার পর আরাফ, তুর্য আর তাহমিদ আহনাফের কাছে গেল। তুর্য বলল, এখন কেমন লাগছে? আহনাফ মুচকি হেসে বলল, ভালো লাগছে। আচ্ছা, তোরা কিভাবে জানলে আমি ওখানে গিয়েছি? টুইঙ্কেল বলেছে। ওরও কিভাবে জানলো? আমি তো ওকে বলে বের হইনি। জানি না, এত কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। ও বলল আর আমরা তাড়াতাড়ি চলে গেলাম। রিয়াজুর রহমানের কি অবস্থা? এখনো জ্ঞান ফেরাননি, তবে আউট অফ ডেঞ্জার। রোকন এখন কোথায়? আরাফ বলল, মারা গেছে। আহনাফ অবাক কণ্ঠে বলল, মানে কিভাবে? কয়েকটা গুলি একসাথেই লেগেছিল। অরুণিকা বলার সাথে সাথেই আমরা গাড়ি নিয়ে ওখানে চলে গেলাম। তারপর গিয়ে দেখলাম মুখোশধারী কিছু লোক বাইরে থাকা দারোয়ানদের উপর হামলা করছে। তাদের মধ্যে আহত একজন জানালো একটা লোক কোথা থেকে এসে ভেতরে ঢুকে তাদের উপর হামলা করেছে। এদের মধ্যে কয়েকজনকে মেরে আমরা ভেতরে গেলাম, আর ইভান ভেতরে ঢোকার আগেই টিয়ার গ্যাস ছাড়ল। আমরা আসলে বুঝতেই পারছিলাম না কারা রিয়াজুর রহমানের লোক আর কারা হামলাকারীর পক্ষে। টিয়ার গ্যাস ছড়ার পর দেখলাম ভেতরে তুই আর রিয়াজুর রহমান ছাড়া কেউ নেই। লোকটা তোকে আঘাত করে রিয়াজুর রহমানের উপর হামলা করতে গেল। আমরা লোকটাকে বিভ্রান্ত করার জন্য গুলি ছুড়তে লাগলাম, কিন্তু ধোয়ার কারণে চেয়ারে বাঁধা রূপনকে খেয়াল করিনি। ও আমাদের ছোড়া গুলিতেই মারা গেছে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন পর খুনিকে ধরার একটা সুযোগ পেয়েছে, আর তোরা বোকার মতো গুলি চালিয়ে সেই সাক্ষীটাকে মেরে ফেলেছিস। তাহমিদ বলল, রিল্যাক্স, ভুল হয়ে গেছে, কি আর করার। কেউ একজন তো রূপর ছুরি চালিয়েছিল, রিয়াজুর রহমানকে মারতে চেয়েছিল। আমরা শুধু তাকে ভয় লাগাতে গিয়েছিলাম। এক কোণে যে চেয়ারে ওই রুকনটাকে বেঁধে রেখেছি সেটা আমরা কিভাবে বুঝবো বলো? আমরা কি আগে থেকে কিছু জানি? তুর্য বলল, আর যাই বলিস, ভালোই হয়েছে মরেছে। ওর মতো বিশ্বাসঘাতকের জন্যই আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছি। মরে জাহান্নামে যাক, আমাদের কি? আমরা তো আর ওকে দেখে শুনে মারিনি। আর মুর্শিদ মামা সব ব্যবস্থা করে ফেলেছেন। ওকে এতক্ষণে দাফনও দিয়ে দিয়েছে হয়তো। আরাফ বলল, আর শুনতে চাইবি না আমরা কাকে ধরেছি। আহনাফ কপাল ভাঁজ করে বলল, কাকে? রহমতুল্লাহ ধরা পড়েছে। ইভান আর ইমন ওনাকে নিয়ে থানায় গেছে। তোদের উপর উনিই হামলা করেছিল। তুর্য বলল, দেখিস এবার কেমন থরথর করে সব বলে দেয়। এদিকে তুর্য লিফটে উঠতেই উপমাকে দেখে থমকে গেল। আহনাফ আর অরুণিকার আকদের পরই উপমা আবারও বাবার বাড়ি চলে গিয়েছিল। এরপর আর তাদের দেখা হয়নি। আর আজ উপমাকে হাসপাতালে দেখে তুর্য ভয় পেয়ে গেল। সে উপমার কাছে এসে ব্যস্ত কণ্ঠে বলল,
তুমি এখানে কি করছো? বাবা মা ওরা সব ঠিক আছেন তো? উপমা দুর্যোগকে ভালোভাবে দেখে বলল, হ্যাঁ, ভালো আছেন। আমি আমার বসকে দেখতে এসেছি, বসকে মানে? রিয়াজুর রহমানকে। শুনলাম ওনার উপর হামলা হয়েছে। দুর্য মাথা নাড়ালো। উপমা আবারও বলল, এও শুনলাম এবারও আপনাদের কাজে সাহায্য করতে গিয়ে আমার ভাইয়ের মতো তিনিও হামলা শিকার হয়েছেন। মোটামুটি আপনাদের আশেপাশে থাকলেই মৃত্যু নিশ্চিত, এর কোনো সন্দেহ নেই। তবে স্যারের ভাগ্য ভালো, তাই তিনি বেঁচে গেলেন। উপমা কথাগুলো বলেই লিফট থেকে নেমে গেল। সে দুর্যোগকে আর কিছু বলার সুযোগ দিল না। এরপর উপমা উপরে উঠেই রিয়াজুর রহমানের কেবিনের সামনে এসে দাঁড়ালো। নিয়াজ হোসেন ফোন দিয়ে বলেছিলেন তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকেই রিয়াজুর রহমান আফসোস করে বলছেন তাকে দেখতে কেউ আসছে না। বন্ধুর এই অবস্থা দেখে নিয়াজ হোসেন উপমাকে ফোন দিয়ে অনুরোধ করে বলল রিয়াজকে দেখতে আসার জন্য। আর অসুস্থ রোগীকে দেখতে যাওয়া ভালো, তাই উপমাও সেই অনুরোধ ফেলতে পারল না। নিয়াজ হোসেন উপমার কল দেখেই কেবিনের বাইরে এসে বললেন, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো। উপমা মাথা নেড়ে ভেতরে ঢুকলো। রিয়াজুর রহমান উপমাকে দেখে প্রশান্তির হাসি হাসলেন। উপমা সালাম দিয়ে বলল, এখন কেমন লাগছে স্যার? রিয়াজুর রহমান মুচকি হেসে বললেন, এতক্ষণ প্রচণ্ড বিরক্ত লাগছিল, কিন্তু এখন তোমাকে দেখে সব ব্যথা কমে গেছে। তুমি হয়তো আমার ব্যথা সারানোর ওষুধ। উপমা রিয়াজুর রহমানের কথা শুনে নিয়াজ হোসেনের দিকে তাকালো। তখনই দুর্য কেবিনে ঢুকলো। দুর্যকে দেখেই রিয়াজুর রহমান বললেন, কোথাও শান্তি নেই, যেখানেই যাই কেউ না কেউ আসবেই। দুর্য উপমার পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছেন মিস্টার রিয়াজ? এতক্ষণ ভালো ছিলাম, এখন হঠাৎ ব্যথাটা বেড়ে গেল। উপমা রিয়াজুর রহমানের কথায় ভাবা চাকা খেয়ে গেল। দুর্য উপমার হাত ধরে বলল, দেখা করা শেষ হলে চলো। রিয়াজুর রহমান ভ্রুকুচকে বললেন, মিসেস উপমা মুক্ত পাখির মতো স্বাধীন, শুধু শুধু তাকে খাঁচায় বন্দি না করাই ভালো। দুর্য শক্ত করে উপমার হাত ধরল। রিয়াজুর রহমান বললেন, আর একটু বসুক না, আমার ভালোই লাগছিল। নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের হাত ধরে তাকে থামাতে গেলে রিয়াজ বলে উঠলেন, আহা নিয়াজ, হাতটা তো ভেঙেই দিচ্ছিস, এভাবে ধরেছিস কেন? এই বুড়ো বয়সী প্রাণটা নিয়ে নিবি নাকি? বিয়ে তো করলাম না এখনো। দুর্য উপমার হাত ছেড়ে দিয়ে বলল, তামাশা শেষ হলে বেরিয়ে এসো, আমার ভালো লাগছে না এসব। দুর্য হনহনিয়ে বেরিয়ে আসতে উপমা রিয়াজুর রহমানকে বলল, স্যার আপনি বিশ্রাম নিন, আমি আজ আসি। রিয়াজুর রহমান আর কিছু বললেন না। উপমা বের হতেই তিনি বাঁকা হেসে বললেন, এভাবে একটু আধটু যদি তার যত্ন পাওয়া যায় তাহলে পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেলেও আপত্তি নেই। নিয়াজ হোসেন বিরক্তির সুরে বললেন, আমাকে এখনো কিছু বলিনি, তুই এখন আল্লাহর ওয়াস্তে আল্লাহ আল্লাহ কর। ওকে দেখেছিস, এবার চুপচাপ ঘুমা। ঘুমাবই তো, এখন তো শান্তির ঘুম ঘুমাবো। একদিন পর আহনাফকে হাসপাতাল থেকে বাসায় আনা হলো। বাসায় আনার পর থেকেই অরুণিকা আহনাফের পিছু লেগেই আছে। রাতে সবাই আহনাফের ঘর থেকে বেরিয়ে যেতেই অরুণিকা স্যুপ নিয়ে রুমে ঢুকলো। আহনাফ তাকে দেখেই বলল, আবার কেন এসছো? আমি এখন ঘুমাবো। অরুণিকা মুখ বাঁকিয়ে রুমে ঢুকেই আহনাফের মুখোমুখি বসে স্যুপের বাটিটা রেখে বলল, আমি নিজ হাতে বানিয়েছি, খেয়ে নাও। খাবো না। কেন? এত রাতে কেউ স্যুপ খায়? না খেলে বানিয়েছি কেন? এত কষ্ট করে বানিয়েছি, খাবে না মানে খাবে। আহনাফ স্যুপের বাটিটা দিয়ে তাকিয়ে বলল, হাত নাড়াতে ইচ্ছে করছে না, হাত ব্যথা করছে। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, সোজাসুজি বললেই পারো, খাইয়ে দাও ওরু, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, খাবো না আমি, যাও এখন। অরুণিকা স্যুপের বাটিটা হাতে নিয়ে তাড়াতাড়ি আহনাফের মুখের সামনে চামচ ধরল। আহনাফ মনে মনে খুশি হলেও মুখের বিরক্তির ভাব রেখে স্যুপ খেতে লাগলো। কিছুক্ষণ পর আহনাফ জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে আমি ওখানে গিয়েছি? অরুণিকা এদিক ওদিক তাকিয়ে আহনাফের একদম কাছে চলে এলো। আহনাফ অরুণিকার কাণ্ডে একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে অবাক হয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল। অরুণিকা আহনাফের কানের কাছে এসে বলল, শোনো বলছি। আহনাফ কানে হাত দিয়ে বলল, ওরু কানের কাছে এসে কেন বলছো? এমনিতেই বলো। অরুণিকা আহনাফের মুখে হাত রেখে বলল, আস্তে, সিক্রেট কথা কি মাইক নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো? আহনাফ অরুণিকার চোখের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছিল অরুণিকাকে কাছে টেনে নিতে, তাকে নিজের সাথে জড়িয়ে রাখতে। আহনাফ ঘোরের মধ্যেই অরুণিকার গালে হাত রাখার আগেই থমকে গেল। হঠাৎ তার অরুণিকার বলা কথাটি মনে পড়ে গেল।
আমাকে স্পর্শ করার লোক চড়ে বসেছে, তাই তো আমাকে বিয়ে করতে চাইছো? অরুণিকার বলা এই বাক্যটি মনে পড়তেই আহনাফ হাত গুটিয়ে নিল। অরুণিকা আহনাফের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি বাসা থেকে বের হবার পরে আরবান মামা কাকে যেন ফোন করে বলল ওই জায়গায় যেতে, আর উনি তোমাকে খুব ফলো করে। জানো, উনি ইমানকে বলেছে আমি ওকে পছন্দ করি। তুমি তো ওই দিন আমার সাথে রাগ করেছো, আমার কথা শুনতেই চাওনি। আমি সেই দিন ইমানের সাথে এমনি এমনি দেখা করতে যাইনি, এটা জিজ্ঞাসা করতেই গিয়েছিলাম ও কিভাবে জানলো আমি ওকে পছন্দ করি। আর ও কি বললো জানো, এসব নাকি আরবান মামা ওকে বলেছে। অরুণিকা কোমরে হাত দিয়ে বলল, কেমন লাগে বলো তো আহনাফ? আমার নাকি লজ্জা লেগেছিল। ও এখন সব জেনে গেছে আমি ওকে বিয়ে করার জন্য তোমার সাথে ঝগড়া করেছি, এইসবও জেনে গেছে। আহনাফ চুপ করে রইল। অরুণিকা আবারও বলল, জানো ইমানও আমাকে ভালোবাসে। আহনাফ এবার বলল, ভালোই তো, শেষমেশ তুমি তোমার ভালো লাগার মানুষের ভালো লাগা হতে পারে না, কিন্তু এটা শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আর বেশি কিছু হতে দেব না। এখন যাও এখান থেকে। অরুণিকা চুপচাপ আহনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, পুরোটাই তো শুনলে না, থাক আমি আর বলবোই না। অরুণিকা উঠে চলে যেতেই আহনাফ আরাফকে ফোন করে নিচে নামতে বলল। আরাফ আহনাফের ঘরে এলে সে অরুণিকার বলা কথাগুলো আরাফকে বলল। তারা এবার ভালোভাবেই বুঝতে পারছে আরবান তালুকদার রহমতুল্লাহর সাথে জড়িত আছেন, কারণ রহমতুল্লাহকে জেলে নিয়ে যাওয়ার পর থেকেই তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। রহমতুল্লাহকে একবার রিমান্ডে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি পুত্র শোকে কাঁদছেন, কিছুই স্বীকার করছেন না। তবে তিনি শোক কাটিয়ে উঠেই যেই সব বলবেন এটা নিয়ে সবাই নিশ্চিত আছে। তাই হয়তো আরবান তালুকদারের চটপটানি বেড়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ পর আহনাফ আর অরুণিকার আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজনের কথাবার্তা চলতে লাগলো। ঘরোয়া পরিবেশে মেহেদি অনুষ্ঠান শেষ করে খুব তোড়জোড় করেই আহনাফ আর বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিল। বিয়ে নিয়ে অরুণিকারও যথেষ্ট আগ্রহ ছিল, তাই সে অরুণিকার পছন্দ মতো সব কিছু সাজানোর পরিকল্পনা করছে। আহনাফ অরুণিকাকে নিয়ে আজ বিয়ে শপিংয়ে যাবে, তাই সে অরুণিকাকে নেওয়ার জন্য তার রুমে আসতে দেখলো রুমের দরজা খোলা। ঘরে ঢুকে অরুণিকাকে খুঁজতেই টেবিলে থাকা অরুণিকার ফোনটি বেজে উঠল। ফোনের স্ক্রিনে ইমান নামটি দেখে আহনাফ থমকে গেল। ইমান অরুণিকাকে এখনও ফোন দেয়, কিন্তু কেন? আহনাফ চুপচাপ রুম থেকে বেরিয়ে এলো। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণিকা ইমানের ফোন দেখে দরজা আটকে দিল। অরুণিকাকে দরজা আটকে দিতে দেখেই আহনাফের রাগ উঠে গেল। সে হনহনিয়ে নিচে নেমে তার রুমে ঢুকে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। এদিকে অরুণিকা ফোন ধরতেই উপাস থেকে ইমান বলল, আমি বলেছিলাম না তোমার কথা রাখবো। কি করছেন এখন? আমি আরবান তালুকদারের সব তথ্য বের করে নিয়েছি। ওনার ছেলেরা ওনাকে ঘর থেকে বের করে দেয়নি। ওরা তো দেশেই থাকে না, তিনি নিজেই এই বছরের শুরুতে দেশে এসেছিলেন। আগে কোথায় ছিলেন? আমেরিকাতে। এইটুকুই? কেন, কম কিছু জানলাম? হ্যাঁ, এসব তথ্য তো আরাফরাই বের করেছে, আমি ওদের ল্যাপটপে দেখেছি। এসব আগে থেকে সংগ্রহ ছিল। আচ্ছা, তুমি ওনার সম্পর্কে কেন জানতে চাইছো? কারণ আমার মনে হচ্ছে উনি আমার আর আহনাফের ক্ষতি করতে চায়। ইমান একটু চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা, আমি আরেকটা সূত্র পেয়েছি। হয়তো ওই সূত্র ধরে এগুলো কোনো ক্লু পেতে পারে। কাল কি আমার সাথে একবার দেখা করবে? কোথায়? খুলসি টাওয়ারের সামনে থেকো, আমি ওখানে আসবো। অরুণিকা ইমানের দেওয়া ঠিকানায় যাওয়ার পর ইমান তাকে নিয়ে একটা গাড়িতে উঠল। ইমান গাড়িতে উঠে স্থির দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা ভ্রুকুঁচকে বলল, আপনি আমাকে এইভাবে দেখছেন কেন? ইমান মাথা নেড়ে বলল, না কিছু না, এমনিতেই। আচ্ছা, তুমি তো বললে আরবান তালুকদারকে নিয়ে সহজনের অনেক সন্দেহ, তাহলে ওদের তো এই বিষয়ে সচেতন থাকা উচিত। কিন্তু ওরা আরবান তালুকদারকে বাসায় রেখেছে, এটা অদ্ভুত না? আমিও এইটাই বুঝতে পারছি না। আমার না আনাফের জন্য ভয় লাগছে, ওর যদি কিছু হয়ে যায়। তাই আমি ওকে প্রোটেক্ট করার জন্য তোমার সাহায্য নিচ্ছি। আমি যদি আরবান মামার বিরুদ্ধে কোনো প্রমাণ পাই, তাহলে ওদের দেখিয়ে ওনাকে ঘর থেকে বের করে দেব। তারা দুজন কিছুক্ষণের মধ্যে একটা পরিত্যক্ত বাড়ির সামনে নামলো। অরুণিকা বাড়িটির চারপাশে তাকিয়ে বলল, এই বাড়িটা তো পরিত্যক্ত মনে হচ্ছে, আশেপাশে তো কেউ নেই। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ইমান গাড়ির ভাড়া মিটিয়ে অরুণিকার হাত ধরে বলল, রিল্যাক্স অরুণিকা, এটা আরবান তালুকদারের পুরনো ঘর। ভেতরে চলো, তুমি সব তথ্য পাবে। অরুণিকা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি এই ঘর সম্পর্কে কিভাবে জানলে? ইমান হেসে বলল,
এটা সিক্রেট থাকে ভালো। আর আমি গোয়েন্দা সংস্থাতে কাজ করি, তাই এসব কাজে আমি এক্সপার্ট। ইমান আর অরুণিকা বাড়িটিতে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। নিচতলায় দুটো খালি ঘর ছিল, কিন্তু দ্বিতীয় তলায় খুব সুন্দর পরিচ্ছন্ন একটা লাইব্রেরি আছে। দেখে মনে হচ্ছে এখানে রোজ কারো আসা যাওয়া আছে। অরুণিকা বলল, আরবান মামা যদি জানতে পারে আমরা এখানে এসেছি? জানতে পারতো, বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু এখন জানতে পারবে না, কারণ ক্যামেরাটা বন্ধ। কিভাবে বন্ধ হলো? বন্ধ করার ব্যবস্থা করেছি। তবুও যদি আরবান মামা বুঝতে পারে? বুঝলেও সমস্যা নেই, ভেতরে ঢোকার কয়েক ঘন্টা পরই হয়তো বুঝবে, আর ততক্ষণে আমরা সব জেনে নেব। উনি ভালো হলে আমাদের কিছু করবেন না, অপরাধী হলে আমাদের মারতে আসবেন। আর আমি আগে থেকেই আমার লোকেদের বলে দিয়েছি, উনি কিছু করতে আসলেই ওনাকে আটকে ফেলবো, এরপর সুদা থানায় নিয়ে যাব। তারা লাইব্রেরিতে ঢুকতেই দরজাটা জোরে শব্দ তুলে বন্ধ হয়ে গেল। অরুণিকা ভয়ে চিৎকার দিয়ে উঠল। ইমান দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই দরজাটা খুলছে না। ইমান অরুণিকার ভীত চেহারা দেখে তার হাত ধরে বলল, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। আই থিঙ্ক লাইব্রেরির দরজাটা ইলেকট্রনিক ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত। তারা পুরো লাইব্রেরি তন্ন তন্ন করে খুঁজল। অনেকক্ষণ পর ইমন লাইব্রেরির শেষ মাথার একটি তাকের পেছনের দিকে বড় একটা চাবি দেখতে পেল। ইমান চাবিটা হাতে নিয়ে আশেপাশের জিনিসপত্র নেড়েচেড়ে দেখতে লাগলো চাবিটা কিসের। হঠাৎ তার চোখ আটকে গেল বইয়ের আলমারিগুলোর দিকে। পুরো ঘরে 3টে আলমারি ছিল। ইমান 3টে আলমারি খুলল, কিন্তু কোনো তালা দেওয়া ড্রয়ার পেল না। হঠাৎ সে দেখলো চাবিটির রিংটা কেমন যেন ঢেউ খেলানো। দেখে মনে হচ্ছে কোনো বাটন, আর সেই বাটনে চাপ দিতেই কিছু একটা দেখবে। সে সাহস নিয়ে বাটনটিতে চাপ দিল, কিন্তু কিছু হলো না। অরুণিকা চাবিটি হাতে নিয়ে বলল, হয়তো সব জায়গায় এটা কাজ করবে না। টিভির রিমোট যেমন টিভির সামনে আনলে চালু হয়, এটাও হয়তো ওইভাবেই কাজ করবে। ইমান মাথা নেড়ে পুরো লাইব্রেরির এক এক জায়গায় তাক করে বাটনটি চাপল। তখনই ইমান দেয়ালে একটা পেইন্টিং দেখল। পেইন্টিংটার কাছে যেতেই অরুণিকা ইমানের চোখ অনুসরণ করে পেইন্টিংটার দিকে তাকিয়ে বলল, এটা তো আমাদের বাগান বাড়ি। ইমান ভ্রুকুঁচকে বলল, কোন বাগান বাড়ি? মৈত্রী ম্যানশনের বাগান বাড়ি। আমার কাছে এই জায়গাটার ছবি আছে, আর পুরনো ছবিগুলো অ্যালবামে রেখেছিল, ওখানেই দেখেছি। ওখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি উঠেছিলাম, তখন আমার বয়স 2 ছিল। ইমান ছবিটির দিকে ইশারা করে বলল, এই জায়গায় পেইন্টিং এখানে কি করছে? আর ছবির বিয়ে দুটিকে? অরুণিকা ভালোভাবে দেখে বলল, ডান পাশেরটা তো কখনো দেখিনি, কিন্তু বাম পাশেরটাকে চিনি। উনি আমার বড় মা, আরাফের আম্মু। আরাফের যখন 3 বছর বয়স ছিল তখন উনি মারা গিয়েছেন। ও, আরবান তালুকদার তো আরাব ভাইয়ার মামা, তাই না? হ্যাঁ। হয়তো উনি বোনের ছবি পেন্ট করে রেখেছেন। ইমান কি মনে করে ছবিটি সরালো, আর পেছনে একটি স্টেইনলেস স্টিলের দেয়াল দেখল। ইমান এবার বাটনটি চাপ দিতেই দেয়ালটি নিচে নেমে গেল। এটা দেখে অরুণিকা আর ইমান একে অপরের মুখ চাচাই করতে লাগলো। ছোট একটা বক্সের মতো জায়গায় কিছু কাগজপত্র রাখা আছে। ইমান সবগুলো কাগজ বের করে একটা টেবিলের ওপর রাখলো। ইমান আর অরুণিকা একটার পর একটা কাগজ দেখছে আর অবাক হচ্ছে। কাগজগুলোর মধ্যে তারা একটা চিঠিও পেয়েছিল। হাতে নিয়ে দেখলো আরবান তালুকদারকে সম্বোধন করে তন্নি চিঠিটি লিখেছে। ইমান পুরো চিঠি পড়ে বলল, এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো? আরবান তালুকদার হয়তো তোমাদের পরিবারকে খুন করিয়েছে। তন্নি আন্টির চিঠিতে স্পষ্ট লেখা আছে তিনি মানসিকভাবে ভালো ছিলেন না, তাই তার ভাইয়ের কাছে সাহায্য চাইছিলেন। চিঠি দেখলেই মনে হবে তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপরে মানসিক নির্যাতন করেছে। অরুণিকা মাথা নেড়ে বলল, আমার পরিবারে সবাই অনেক ভালো। আরাব বলেছিল আমাকে, সবাই ভালো ছিল। হয়তো এই ব্যাপারে আরাব ভাইয়া আরও ভালো বলতে পারবেন, কারণ তোমাদের পরিবার যখন খুন হয়েছিল তখন তাদের অনেক বুদ্ধি হয়েছিল। ইমান আবারও বক্সের ভেতরে ভালোভাবে দেখতে লাগলো। হঠাৎ তার হাতে কিছু আটকে গেল। সে হাতরাতে বস্তুটি বক্স থেকে বের করে দেখলো একটা কালো কোট। অরুণিকার সাথে সাথে কোটটি হাতে নিয়ে বলল, এই কোটটা আমি দেখেছিলাম। কোথায় দেখেছ? অরুণিকা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। সে কোটটি হাতড়াতে লাগলো, আর তখনই সে কোটের পকেটের ভেতর একটা পিস্তল দেখতে পেল। অরুণিকা পিস্তলটি দেখে চমকে উঠল। ইমন বলল, কি ভাবছো অরুণিকা? এই কোটটি পরে একটা মুখোশ পরা লোক
বাড়িতে ঢুকে বড় বাবার উপর গুলি চালিয়েছিল। এই রঙের পিস্তল ছিল। এরপর বাবা আমাকে তখন তো তোমার বয়স 4 বছর ছিল। তুমি শিওর হলে কিভাবে? আমি জানি না, মাঝে মাঝে এই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। চারপাশে আগুন, গোলাগুলির শব্দ, রক্ত, চিৎকারের আওয়াজ। অরুণিকা চোখটা ছলছল করে উঠল। সে ইমানের হাত ধরে বলল, উনি আমার বাবা মাকে মেরেছেন। উনি নিজ হাতে সবাইকে হত্যা করেছেন। আমি এটা বুঝতে পারছি না অরুণিকা, এত আগের কথা তোমার এখনো কিভাবে মনে আছে? অরুণিকা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি জানি না, হঠাৎ চোখের সামনে ভেসে উঠল। আর আমি এই দৃশ্যটা ছোটবেলা থেকেই স্বপ্নে দেখি। জানো, আমার রাতে একা ঘুমাতে ভয় করতো। আরাপ আমার পাশে না বসলে আমার ঘুমই আসতো না। আমি যখন একটু বড় হতে থাকি, ওরা আমাকে আলাদা রুমে দিয়েছিল। আমি কখনো সেই রুমে দরজা বন্ধ করে ঘুমাতাম না। রুমে দরজার বাইরে থেকে আরাপের পেট দেখা যেত। ওর দিকে তাকিয়ে থেকেই ঘুমাতাম। অনেক ভয় পেতাম জানো। ওকে, রিল্যাক্স অরুণিকা, এখন এই কুলোগুলো আমাদের খুব প্রয়োজন। ইমান তার ব্যাগের মধ্যে সব প্রমাণ নিয়ে আবারও দরজার কাছে গেল, কিন্তু কোনোভাবেই সে দরজাটা খুলতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করে সে তার সহকর্মীকে এই ব্যাপারে জানালো। এরপর অরুণিকাকে আশ্বস্ত করলো কিছুক্ষণ পর তারা বেরোতে পারবে। তারা একটা বইয়ের শেলফে হেলান দিয়ে নিচে বসলো। অনেকক্ষণ দুজনেই নিঃশব্দে বসেছিল। হঠাৎ অরুণিকা বলল, আচ্ছা, তুমি তো আগে আরবদের সাথেই কাজ করতে, এখন করছো না কেন? ইমান দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি আদিল ভাইয়ের মৃত্যুর আগে ওদের আন্ডারই কাজ করতাম। এরপরও কয়েকদিন কাজ করেছি, কিন্তু ধীরে ধীরে মনে হলো আরব ভাইয়ারা আমাকে বিশ্বাস করতে পারছেন না। অরুণিকা ইমানের কথায় কিছুটা অবাক হলো। সে ভ্রুকুচকে বলল, তুমি কি এমন কিছু করেছো? ইমান মলিন মুখে বলল, না, শুধু ভালো থাকার চেষ্টা করেছি। তবুও ভালো কিছু আমার সাথে থাকতে চায় না। যেমন ধরো তুমি, ভালোবাসা চেয়েছি, ভালোবাসার মানুষকে দেখেছি, কিন্তু সেই ভালোবাসা নিজের করে নিতে পারিনি। আর তাই তুমি এখন অন্য কারো। অরুণিকা নিচের দিকে তাকালো। মলিন হেসে বলল, হয়তো এটাই ভাগ্য ছিল। ইমান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি আমাকে এখনো ভালোবাসো অরুণিকা? জানি না, কিন্তু আমার সাথে আরাফ, আহনাফ, তাহমিদ, রকস্টার, ইমন আর ইভান এরাই ভালোবাসার মানুষ। ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই হয়? ভালো তো একজন মানুষকেও বাসা যায়। নামহীন, সম্পর্কহীন অস্তিত্বকেও ভালোবাসা যায়। যেমন আমি ভালোবাসি আমার 6 পুরুষকে। ওরা আমার ভাই না, ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু ওদের ছাড়া আমার কিছুই ভালো লাগে না। জানো রকস্টার কি বলতো? ইমান ভ্রুকুচকে বলল, রকস্টার মানে তুর্য ভাই? হ্যাঁ, ও বলতো সবার ফ্যামিলি আছে আর আমাদের বন্ধু আছে। আমাদের একটা ছোট্ট ব্যাচেলার সংসার আছে। আমরা যখন কলকাতায় ছিলাম তখন সবাই আমাকে জিজ্ঞাসা করতো বাসায় কে কে আছে। আমি বলতাম আমার বাবা, মা, টিচার, ভাই, বন্ধু, কাজিন সবাই আছে। স্কুলে প্যারেন্টস ডাকলে আরাফ আর তাহমিদ আমার মা বাবা হয়ে যেত। প্রথম প্রথম সবাই অনেক অবাক হতো, কিন্তু আমার অনেক ভালো লাগতো। ক্লাসের সবাই মেয়েরা আমার আলাদা কেয়ার করতো, কারণ ওরা ইভানকে অনেক পছন্দ করত। আর ওরা সবাই জানতো ইভান আমার হোম টিচার। ইভান আমার ভাই, আর রকস্টার আমার বন্ধু, আর আহনাফকে আমি কাজিন হিসেবেই পরিচয় দিয়েছি। কিন্তু ও আমার কাজিন কম, শত্রু বেশি ছিল। 6 জনের মধ্যে ওই আমাকে অনর্থক বকতো, আমার সাথে ঝগড়া করতো, তবে ভালোবাসতো। ঘুরতে নিয়ে যেত, চকলেট কিনে দিত। ওরা সবাই অনেক ভালো, স্পেশালি আহনাফ। যদিও একটু রাগী, কিন্তু মনের দিক থেকে একদম বিড়াল ছানা। জানো, ওরা সাথে থাকলে আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়। কথাগুলো বলেই অরুণিকা আনমনে হাসলো। 6 জনের কথা উঠতে ওর চোখে মুখে যতটা না আনন্দ ছিল, তার চেয়ে বেশি উজ্জ্বলতা আহনাফের কথা উঠতেই দেখা যাচ্ছে। ইমান মলিন হাসলো। সে মনে মনে বলল, তুমি অবচেতন মনে আরবকে তোমার ভালোবাসার জায়গাটা দিয়ে দিচ্ছ অরু। তুমি ধীরে ধীরে আমার নামটা তোমার মন থেকে মুছে ফেলছো। এরপর ইমান হুট করে অরুণিকার হাতটা ধরল। অরুণিকা চমকে উঠে ইমানের দিকে তাকালো। ইমান ক্ষীণ কণ্ঠে বলল, একটা গল্প শুনবো অরুণিকা? অরুণিকা অবাক কণ্ঠে বলল, গল্প? এখন? এখন। আজ তোমাকে একটা অদ্ভুত গল্প শোনাবো। অরুণিকা মিনমিনিয়ে বলল, অদ্ভুত গল্প?
ইমান বলতে লাগলো, একটা রাজ্যে দুটো ভিন্ন প্রজাতির পাখি ছিল। যদিও পাখিগুলো দেখতে একই রকমের ছিল, কিন্তু সেই রাজ্যে তাদের আলাদা নাম দেওয়া হয়েছিল। একটা প্রজাতির নাম ছিল ময়ূর, আর একটা প্রজাতির নাম ছিল কাক।